আজ বিএনপির পরিকল্পনায় জামায়াতে আমির গুলিবিদ্ধ হয়, রাজপথে 2 শতাধিক নেতাকর্মী মৃত্যু হয় ঘটনাস্থলে। মৃত্যু কতটা সন্নিকটে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্বাসই করতে পারছি না, বুঝছেন, বিশ্বাসই করতে পারছি না যে সাহেব মারা গেছেন। এদিকে আজ বিএনপি কর্মীদের পরিকল্পনায় জামাতে আমিরের উপর কঠিন আক্রমণ হয়েছে। বিএনপি কর্মীরা জামাত কর্মীদের গণধুলাই করে রাজপথে, অসংখ্য নেতাকর্মীর খারাপ অবস্থা হয়, হসপিটালে আইসিইউতে আছে অনেকেই। এবার তো বিএনপি সেই রহস্য ফাঁস হয়ে গেছে। দর্শক, বিএনপির সেই সমঝোতা তত্ত্বের জনক, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি তত্ত্বের জনক দর্শক, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব তলব করেছে যখন আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান, তখনই তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায় ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। জামাত ইসলামীর রাজনীতিতে নতুন একটি সংস্করণ দৃশ্যপটে এসেছে, অসাধারণ। একে একে ইতিহাসের সবগুলো মাইলফলক স্পর্শ করছে জামাত ইসলাম। এভাবেই সবকিছুতে পারফেকশন অর্জন করে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা যাবে এবং ক্ষমতার দিকে যাচ্ছে। বিএনপির ভিতরে বিদ্রোহের সুর বেজে উঠেছে। বিএনপির যারা ত্যাগী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময়ে শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে, এই প্রশ্নটা নতুন করে আবার উঠেছে। একদিকে শেখ হাসিনাকে ফেরানোর কথা হচ্ছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, জামাতে আমিরের খুবই খারাপ অবস্থা হয় রাজপথের মধ্যে এবং বিএনপি কর্মীদের অ্যাকশনে। দর্শক শ্রোতা, বিএনপি কর্মীরা গোপনে থেকে পরিকল্পনা করে আসছিল। তারা যখন ক্ষমতায় বসে নির্বাচনী বিজয়ী হওয়ার পর, তারপর থেকেই তারা অনেক কার্যক্রম চালাচ্ছে এবং জামাত কর্মীদের উপর অ্যাকশন নিচ্ছে। আজকে সরাসরি একটা ইফতার মাহফিলে যাওয়ার সময় জামাতে আমিরের খারাপ অবস্থা হয়। এই মুহূর্তে দেশের রাজপথ যে উত্তাল হয়, বিএনপি জামাত মুখোমুখি অবস্থায়, এবং আজকে দুপুরে শাহবাগ সহ ঢাকা সম্পূর্ণ অচল হয়ে যায়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা 2026 সালের শেষ দিকে বা 2027 সালের শুরুতে দেশে ফিরবেন। তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোনো জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে।
নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ভাইরা আমার, সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিছুদিন আগে বলেছিলাম বেইমানি না করলে 3 মাস, আর এই মার্চ মাসে অনেক নমুনা পাওয়া যাবে। আর যদি বেইমানি করে তাহলে সর্বোচ্চ 1.5 বছর, কিন্তু তার জন্য অনেক ভয়াবহ করুণ পরিণতি ভোগ করতে হবে। আমরা এরই মধ্যে দেখতেছি প্রতারণার ভয়ঙ্কর চাপ। এরই মধ্যে আমরা দেখলাম ডেভিল ইনুসকে 1 বছর রাষ্ট্রীয় প্রোটোকল, জামাত থেকে ডেপুটি স্পিকার, পুলিশ হত্যার বিচার করা যাবে না, জুলাই জঙ্গিদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের যদি জামিনও হয় তাদের শোন অ্যারেস্ট। আইবি রহমান তার উদাহরণ। আমরা দেখেছি আওয়ামী লীগের সাবেক এমপিকে কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে তারা যে ওয়াদা করেছিল, যে কথা দিয়েছিল, সেগুলো একে একে তারা ভঙ্গ করতেছে। বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক পরিমাণ ঋণ, আর তাই আগামী গরমে লোডশেডিং সহ্য করার জন্য জনগণকে প্রস্তুতি নিতে বলতেছে এই সরকার। শুধু তাই নয়, প্রত্যেকটা খাতে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের চাপ রয়েছে রাষ্ট্রের। আপনারা জানেন বিগত 1.5 বছরে পদ্মা সেতুর 1000 কোটি টাকা টোল আদায় হয়েছে, কিন্তু 1 টাকা কিস্তি দেয় নাই সরকার। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা মন্ত্রী বলতেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছে এই বিপুল পরিমাণ ঋণ আপনারা কিভাবে দিবেন? তিনি এক কথায় উত্তর দিয়েছেন, ট্যাক্স বাড়াই দেব। যুক্তরাষ্ট্র থেকে পল কাপুর বাংলাদেশে খুব শীঘ্র 3 দিনের সফরে আসবেন। তার প্রধান লক্ষ্য ডেভিল ইনুসের রেখে যাওয়া চুক্তিগুলো বাস্তবায়ন এবং সেটি নবায়ন প্রয়োজন হলে করণীয়। কিন্তু সেখান থেকে যদি ফিরে আসা হয় তাহলে করুণভাবে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও সেখান থেকে দিয়ে দিয়েছে। ডেভিল ইনুস মূলত রাষ্ট্রীয় যে দলিল, রাষ্ট্র বিক্রিতা সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছে। এখন শুধু দখলে নেওয়া বাকি। যে সকল সেখান থেকে যে সকল পণ্য সামগ্রীগুলো বাংলাদেশ কিনবে সেই চুক্তিতে লেখা রয়েছে, সেটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। এমনভাবে পরীক্ষা করা যাবে না যে ওইটা নষ্ট পচা ধরা পড়ে গেছে, চলবে না, এই কথা বলা যাবে না। যেটা আসবে ওইটাই খাইতে হবে, যেটা আসবে কৃষক ওই পণ্যই কৃষকের নিতে হবে, ওইটাই তার জমিতে চাষাবাদ করতে হবে। যে মেডিসিন আসবে সেই মেডিসিনই জমিতে প্রয়োগ করতে হবে। জমির মাটির 12টা বাজা যায়, যাক, কিছুই করার নাই, ওইটাই নিতে হবে। এর বাইরে অন্য কোনো ওয়ে নাই। অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না, অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো সমরাস্ত্র ক্রয় করা যাবে না। যুক্তরাষ্ট্র যে সকল দেশের প্রতি নিষেধাজ্ঞা বা স্যাংশন দিবে সেই সকল দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেই সকল দেশ থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না। এইগুলো ওই চুক্তিতে উল্লেখ রয়েছে। এই চুক্তি থেকে বের হয়ে গেলে অনেক বড় করুণ পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও তারা দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডেভিল ইনুস তার সন্তানকে ক্ষমতা এনেছে। 12 তারিখের নির্বাচন কোনো জনগণের নির্বাচন ছিল না। 12 তারিখের নির্বাচন সমঝোতার নির্বাচন। বিএনপি, জামাত, এনসিপি এগুলো সবই এক গোয়ালের গরু। এক গোয়াল থেকেই এগুলোরা উঠে আসা। তাদের মধ্যে চুক্তি হয়েছে মিডিয়ার সামনে একে অপরকে অনেক ধরনের গালাগালি করবো, মাঠ পর্যায়ে আমরা কিছু করবো না। আমরা সব ক্ষমতা ভাগ বাটোয়ারা করে দেশের যা কিছু, দেশের জনগণ মরুক বাঁচুক, অর্থাৎ আমাদের কিছু যায় আসে না। দেশের মানচিত্র ধ্বংস হয়ে যাক, কিছুই যায় আসে না। আমরা এখন ডেভিল ইনুসের অবশিষ্ট রেখে যাওয়া যে প্লেটে যা কিছু আছে কোনা কাপছে সেইগুলো খুঁচাই মুছাই খাইয়া বাকি জীবন আরামায়েশ করে রাষ্ট্র থেকে বিদেশে চলে যাব, এটাই হচ্ছে প্ল্যান। সেনাবাহিনী 24-এর 5 আগস্ট ডেভিল ইনুসকে আইনে বসে। মূলত 24-এর 5 আগস্ট ক্ষমতা নিয়েছিল সেনাবাহিনী। ওই জঙ্গিদের মধ্যে থেকে সেরকম ভাবে মানুষকে চিনে বা মানুষ তাকে মেনে নিবে এমন কেউ ছিল না, যে কারণে তারা ডেভিল ইনুসকে দাঁড় করাইছিল। ডেভিল ইনুস তাকে যখন জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আসছে, সাধারণ জনগণ, তখন তারা ডেভিল ইনুসের সন্তান অর্থাৎ পালক সন্তান তারেক রহমানকে আইনে বসাইছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার লক্ষ্যে। দেশের পরিস্থিতি আগামীতে আরো বড় ভয়াবহ দিকে চলে যাবে এই বার্তা এরই মধ্যে এই পাতানো নির্বাচনে কিংবা সিলেকশনের মাধ্যমে, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই তারেক রহমান সরকার এরই মধ্যে তার অনেক কিছু আভাস আমাদের দিয়ে দিছে। তাই আমি আওয়ামী লীগ ভাই বোনেদেরকে বলবো, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল। এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব আজকে ঘরে ঘরে তৈরি হয়েছে। এবার কি বিএনপি সেই মন্ত্রী তাহলে পদত্যাগ করবেন? এবার তো বিএনপি সেই রহস্য ফাঁস হয়ে গেছে। দর্শক, বিএনপির সেই সমঝোতা তত্ত্বের জনক, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি তত্ত্বের জনক সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম না রবিউল আলম, এগুলোর নামও জানি না। এরা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করে হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছেন। মানে গরিব যদি হঠাৎ করে বড়লোক হয় তাহলে তার আচার আচরণ ঠিক থাকে না। এই রবিউলের অবস্থা হচ্ছে এরকম, গরিব হঠাৎ করে মন্ত্রী। অথচ ইতিহাস বলে এই মন্ত্রণালয় চালাতে অত্যন্ত ভার বুদ্ধি সম্পন্ন হেভিওয়েট ব্যক্তি প্রয়োজন। যেমন অতীতে নাজমুল হুদার মতো হেভিওয়েট ব্যক্তি এই মন্ত্রণালয় চালিয়েছেন। ওবায়দুল কাদের মতো ইতিহাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই মন্ত্রণালয় চালিয়েছে। সুরঞ্জিত সেনগুপ্তের মতো যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ এই মন্ত্রণালয় চালিয়েছেন। আর এখানে কি কোথাকার কি রবিউল, খুনের মামলার আসামি, যে চিৎকার চেঁচামেচি ছাড়া কোনো জ্ঞান নাই, শুধু চিল্লায় এবং মানে খুব খারাপ ব্যবহার, বাজে ব্যবহার। চেহারা দেখলেই বোঝা যায় যে সন্ত্রাসী ভাব। দর্শক, চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছেন
এবং আমরা ভেবেছিলাম যে জনগণের সমালোচনায় বিএনপির লোকজনও সমালোচনা করেছিল, ছাত্রদলের অনেকে সমালোচনা করেছিলেন যে এতে একটা পর্যায়ে এই রবিউল লাইনে আসবেন, দুঃখ প্রকাশ করবেন বা এটার জন্য সরি বলবেন। কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে ছাত্র দলের যেসব ছেলেরা এই রবিউলের বক্তব্যের মানে এই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন, এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্যের, তারা ঘুরে ফিরে শোকজ খায়। যেমন হামিম, তানভীর বাড়ি হামিম, এই হামিম ছেলেটা ডাকসুর জিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি ছাত্র দলের, হামিম এই চাঁদাবাজ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছিলেন। ঘুরে ফিরে দেখেন হামিম কিন্তু এক পর্যায়ে শোকজকে হামিমকে ধৈর্য বানিয়ে দিয়েছে। এখন হামিম শুধু ছাত্র দলকে তেল মারে, একটু নিরপেক্ষ দিয়ে একটা কথা বলবে, আগে বলতো এখন আর ওটা বলতে পারছে না, মানে হামিমকে হাত পা বেঁধে ফেলা হয়েছে। এই চাঁদাবাজ বিষয়ক মন্ত্রী বিএনপির, তিনি মিডিয়ায় এসে আবার ওটাকে বৈধতা দিয়েছেন, না আমি এটা বলিনি, এটা নিতে পারে, মসজিদে চাঁদা দিলে এটাও দিতে পারে। এখন দেখেন কি হয়েছে, এখন রহস্য বের হয়ে গেছে। 2024 সালের জুলাই আগস্টে যে আন্দোলন কোটা সংস্কার দাবির ব্যানারে শুরু হয়েছিল, সেটাকে মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযানে বদলে দেওয়া হয়। এটা ছিল 2 ধাপের অপারেশন। প্রথম ধাপ রাস্তায় অরাজকতা তৈরি করে সরকারের নিয়ন্ত্রণ ভাঙা। দ্বিতীয় ধাপ সেই অরাজকতাকে গণহত্যা হিসাবে আন্তর্জাতিকভাবে ফ্রেম করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অপরাধী বানানো এবং দখল করা ইউনূস শাসনকে নৈতিক বৈধতা দেওয়া। এই দ্বিতীয় ধাপটা দাঁড়িয়ে আছে একটি সংখ্যার উপর, সেই সংখ্যাটা 1400। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল, তা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া হয়। তাতে বহু লোক হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। হতাহতের সংখ্যা নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় অনেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস, সংক্ষেপে OHCHR এর রিপোর্টে উল্লেখিত 1400 জনের মৃত্যুর বিষয়টি উদ্ধৃত করতে দেখা গেছে। যদিও রিপোর্টটি প্রকাশের পূর্বে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অনেককে এই সংখ্যা 2 থেকে 3000 হবে বলতে শোনা যায়। বোঝাই যাচ্ছে জাতিসংঘ আসলে এই দেশের ভেতর কথিত 2 থেকে 3000 মধ্যবর্তী একটি সংখ্যা 1400 বেছে নিয়েছে, যাতে বিশ্বাসযোগ্য শোনায়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের অনুমোদন ব্যতি রেখে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের সরাসরি এই ধরনের তদন্ত করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অথচ সেই বিতর্কিত রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিকল্পিতভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসুন দেখা যাক জাতিসংঘের এই রিপোর্টে কি আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের বা OHCHR এর একটি তথ্য অনুসন্ধানকারী দল 16 সেপ্টেম্বর 2024 থেকে বাংলাদেশে সরেজমিনে পরিদর্শন করে 5 আগস্টের দীর্ঘদিন পর, প্রায় 1.5 বছর পর তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, আসার পর তিনি প্রথম কয়েকদিনের মধ্যে একটা ডায়লগ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? গুপ্ত 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 বলেছিল না? তারেক রহমানের এই ডায়লগটা অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ডায়লগটা সামনে রেখে আমি কয়েকটা কথা বলি। গুপ্ত, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন যেগুলো আছে, এগুলার মধ্যে কি 5 আগস্টের পর গুপ্ত নাই? অবশ্যই আছে। আপনারা খেয়াল করবেন, ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3 দেশের সংঘাতে এক শ্রেণীর গুপ্তরা কিন্তু বের হয়ে গেছে। অনেকে বলবেন ইসলামের পক্ষ নেওয়া কিংবা আয়াতুল্লাহ খোমেনির পক্ষ নেওয়াটা কি গুপ্তের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। আয়াতুল্লাহ খোমেনি কি বাংলাদেশের মানুষের কোনো উপকারে আসছে? শিয়া সম্প্রদায়ের নেতা তিনি। বাংলাদেশের সুন্নি সম্প্রদায় এবং বাংলাদেশের অসংখ্য হুজুর, মিজানুর রহমান আজাহারি, আহমাদুল্লাহ, এরা তো শিয়া সম্প্রদায়ের মানুষকে মুসলিম বলেই দাবি করে না। সেক্ষেত্রে এই আহমাদুল্লাহ লীগ, আজাহারি লীগ এবং আওয়ামী মুসলিম লীগ যারা এখন নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে, এরা যে প্রতিনিয়ত আয়াতুল্লাহ খোমেনির পক্ষে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে, এটা কি কোনো কারণে যুক্তি হতে পারে? ভালো কথা, মুসলিম দেশ, হামলা হয়েছে, তারা সমর্থন দিতেই পারে, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতেই পারে, এটা নিয়ে আমার কোনো মতবাদ নাই, বক্তব্য নাই। কিন্তু চটকদার কথা লিখা, চটকদার ক্যাপশন লিখা, চটকদার শব্দচয়ন ব্যবহার করা, যেগুলো আলটিমেটলি মৌলবাদের বিষ-বাষ্প ছড়িয়ে দেয়, যেগুলো আলটিমেটলি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বার্তা দেয় যে বাংলাদেশ আওয়ামী লীগের, এই আওয়ামী মুসলিম লীগ এখনো মৌলবাদের যে জাটাকল, এই জাটাকলে পিষ্ট ছিল, এখান থেকে এখন পর্যন্ত বের হইতে পারে না। এটা কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো? মোটেও না। আপনাদের যুক্তি আপনারা দিতে পারেন, বাট আমার মনে হয়েছে কোনো কিছুতেই রিয়াকশন দেওয়ার পূর্বে অন্ততপক্ষে ভেবে দেখা উচিত এর পরবর্তী ফিডব্যাকটা আসলে কিরকম আসতে পারে। প্রত্যেকটা ক্রিয়ার ওই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের গতির 3য় সূত্র নিউটন নিশ্চয়ই মূলা খেয়ে আবিষ্কার। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি
জামাতে আমির বা বিএনপির অনেক কার্যক্রম নিয়ে কথা হচ্ছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে এবং দেশের রাজনীতির মধ্যে যে অনেক ঘটনা হচ্ছে শেখ হাসিনার বিষয়েও, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেড কোন আপনাদের আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া দেখে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।